শুধু দর্শক, কবিতা দিলাওয়ার স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে কবিতার সাথে থেকে। আজ আমার সামনে এমন একজন বসে আছেন যাকে আমি আমার ছোটবেলা থেকে চিনি, যিনি সম্পর্কে আমার ভাই দিলু খন্দকার, আপাদমস্তক একজন ক্রীড়া প্রেমিক। ছোটবেলা থেকে খেলার জগতে বেড়ে ওঠা এই ক্রীড়া সাংবাদিকের প্রথম পছন্দ ছিল ফুটবল। শখের বশেই লেখা শুরু করেছিলেন দৈনিক বাংলার সাপ্তাহিক খেলার পাতায়। তারপর থেকে তিনি হয়ে ওঠেন ক্রীড়া সাংবাদিক। তো আসুন আজ তার সাথে কথা বলবো। আমাদের তো এখন চারিদিকে হই হই রই রই চলছে ক্রিকেট নিয়ে, এবং মন খারাপের সময় চলছে, কখনো উত্তেজনা, কখনো আমরা খুব আশায় বুক বেঁধে চলছি। আমার অনুষ্ঠানে আপনাকে আনতে পেরে আমার কাছে খুব ভালো লাগছে। আপনার কাছে কেমন লাগছে? অনুষ্ঠানটা নিয়মিত দেখি, বিশেষ করে আশরাফুলের অনুষ্ঠানটা পুরোটাই আমি দেখেছিলাম, কারণ আশরাফুল আমার খুবই প্রিয় প্লেয়ার। আর তার ইন্টারভিউটা যাচ্ছে কবিতার সাথে, সেটা আমি বেশ কয়েকবার দেখেছি এবং আশরাফুলকেও বলেছি। মাঝে মাঝে কিন্তু আশরাফুলের সাথে কথা হয়, ওভার টেলিফোন, কখনো দেখা হয়, ওই কথাটা কিন্তু মনে থাকে। বাট আমি দেখেছি অনেকের অনুষ্ঠানে তোমার দেখেছি। হ্যাঁ, আশরাফুল্লাহ নিয়মিত যোগাযোগ রাখে, এবং ধন্যবাদ আমার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আপনার। তো দিলু ভাই, আমি প্রথমেই যেটা জানতে চাচ্ছি যে আপনার খেলার সাথে তো আমি দেখেছি আপনাকে ইভেন যে আপনি খেলতেন নিয়মিত ফুটবল, এবং সেই ফুটবল থেকে আপনার ক্রীড়া সাংবাদিক হওয়ার ইচ্ছেটা কেন হলো? একক নৈপুণ্যে একটা বিশ্বকাপ জয় করা যায়, সেটা ৮৬ মেক্সিকো বিশ্বকাপ। এই যে স্বপ্নের মতো জিনিসগুলি, সেই মারাদোনাকে আমি ৯৪ খেলতে দেখেছি, কথা বলেছি ৯৮-তে তাকে ফ্রান্স বিশ্বকাপে গিয়ে দেখেছি, ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচে ২০০৬-তে উনি কোচ ছিলেন, আমরা ডাগ আউটে ছিলাম, উনি চিৎকার করছেন, আমরা দেখছি, ওনার প্রেসমিট কভার করছি। বাট আমার সবসময় মনে হয়েছে যে আমি যে সাংবাদিক হতে এসেছিলাম, আমার মনে হয় এই জিনিসটা আমি পারফেক্টলি করতে পেরেছি, কারণ মারাদোনার এই ড্রিমিংটা আমি কাছ থেকে দেখেছি, আমি তার কথা বলেছি। এই জিনিসটা এর থেকে মনে করি যে আমি যে ওই যে সিদ্ধান্তটা নিয়েছিলাম চ্যালেঞ্জিং, কারণ আপনি নিজে সাংবাদিকতা করতেন, আপনি জানতেন তখন কি কঠিন ছিল এই দেশের সাংবাদিকতা। অনেক অনেক অভিজ্ঞতার কথা শুনলাম, আপনার স্বপ্ন পূরণের গল্প শুনলাম, তাও একজন কিংবদন্তির খেলোয়াড় যিনি, তাকে নিয়ে, এবং তার মাধ্যমে আপনার যে এই যে ক্রীড়া সাংবাদিকতাটা যে আপনার স্বপ্নের পাখা মেলল, খুব চমৎকার ভাবে শুনলাম। এবং এখন কিন্তু দিন পাল্টেছে। এখন আপনাদের আমাদের যে ক্রীড়া সাংবাদিকের যে জীবনযাপন বা সাংবাদিকদের জীবনযাপন, তারও মান উন্নত হয়েছে। আমি যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা, আপনি নিজেই বলেছেন কিছুক্ষণ আগে আমাকে, যে আমরা ক্রিকেটের মাধ্যমে যতটা এগোতে পারবো ওয়ার্ল্ড কাপে, বা বিশ্ব আমাদেরকে চিনেছে যেভাবে, সেটি আর অন্য খেলা কোনো ক্রীড়ার মাধ্যমে সম্ভব নয়। তো বর্তমান বাংলাদেশের ক্রিকেট টিম নিয়ে আপনার কাছ থেকে আমি একটু জানতে চাচ্ছি যে আপনি কি বলবেন, আমরা এখন যে খেলছি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024, আমাদের যে টিমটা সম্পর্কে একটু বলুন। সত্যি কথা বলতে কি, যে কথাটা আপনি বললেন যে এখন বাংলাদেশের নাম্বার 1 স্পোর্টস ক্রিকেট বিশ্বকাপে খেলে, সত্যি কিন্তু অন্য কোনো খেলায় আমরা ওই লেভেলে খেলি না। দাবার গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদ একটা সময় সারা জাগিয়েছিলেন, শুটিংয়ে আমরা কমনওয়েলথ গেমসে গোল্ড পেয়েছিলাম। বাট তারপরে কিন্তু ক্রিকেটটাই মূল বিশ্বকাপে খেলছে, বাংলাদেশকে একই প্ল্যাটফর্মে এনে দাঁড় করায় ক্রিকেট। যেদিন বাংলাদেশের খেলা থাকে সেদিন সারা বাংলাদেশের মানুষ টেলিভিশনে চোখ রাখে খেলার কি খবর সেটা দেখার জন্য, কারণ তারা মনে করে যে তারা মনে টিমের একটা পার্ট সবাই। কারণ এইখানে একটা কথা বলি, 1997-এ যখন আমরা আইসিসি ট্রফি জয় করে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছিলাম, 98-তে যখন আমি ফ্রান্সে ওয়ার্ল্ড কাপ কভার করতে গেছি, ইটালিয়ান জার্নালিস্ট
ব্রাজিলিয়ান জার্নালিস্ট, আর্জেন্টাইন জার্নালিস্টরা অভিনন্দন জানিয়েছেন, হোয়াট ফর, বলো তোমরা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করেছে। আমি বললাম তোমরা কিভাবে খবর রাখো? বলে আমাদের স্পোর্টস পেজে ওই নিউজটা ছোট করে হলো ছাপা হয়েছে যে বাংলাদেশ কোয়ালিফাই ফর দ্য ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। তো এই যে জিনিসটা বললাম যে ক্রিকেট একটা জায়গায় নিয়ে গেছে, ওরা কিন্তু জিনিস ছিল। এবং এক জার্মান কোচ, আমার এখনো মনে আছে, বাংলাদেশ ক্রিকেট টিমকে 30টা এডিডাসের টি শার্ট উপহার দিয়েছিল, যেটা তোমরা ক্রিকেট টিমকে পৌঁছে দিবে। কারণ ওই জার্মান কোচ বাংলাদেশে ছিলেন, আমাদের সাথে খুব ইন্টিমেট ছিলেন। আমি পৌঁছে দিয়েছিলাম ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টকে যে একজন জার্মান ফুটবল কোচ, উনি অভিনন্দন জানিয়ে এই টি শার্টগুলি সব ক্রিকেটারকে দিয়েছেন। তার মানে ফুটবলের দেশ হলেও ওরা কিন্তু জার্মানি ক্রিকেট বাংলাদেশ টিমকে একটা উপহার দিয়েছিল। আপনি যেটা বললেন, ক্রিকেট সত্যি কিন্তু 20 বছর, 99 সালে আমরা প্রথম ক্রিকেট বিশ্বকাপ খেলেছি, হুইচই ফেলে দিয়েছিলাম, পাকিস্তানকে হারিয়েছিলাম। সেটা কিন্তু একটা গোল্ডেন ডেজ অফ আওয়ার ক্রিকেট, কারণ আমরা বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান পরাশক্তি, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, এবং 99 বিশ্বকাপে কিন্তু পাকিস্তান ফাইনাল খেলেছিল, গ্রুপে সব ম্যাচ জিতেছিল, শুধু হেরেছিল বাংলাদেশের সাথে। তো এটাও কিন্তু একটা প্রাইডের ব্যাপার। ঘরের মাঠে আমরা হর হামেশা সব বড় দলকে নাকানি চুমানি খাওয়াচ্ছি, জিতছি, এবং সারা দেশের মানুষ এতটা আনন্দে আপ্লুত হয়ে ওঠে যে ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে যায়। কিন্তু যখন হেরে যায়, মানে গোটা দেশটা শোকে বিহ্বল হয়ে পড়ে, এবং তখন কিন্তু সবাই কোচ হয়ে যান, প্রতিটা বাংলাদেশি কোচ হয়ে যান, কেন ওই প্লেয়ারটা শূন্য করলো, ওকে বাদ দিয়ে একে কেন খেলানো হলো না। কিন্তু ক্রিকেট তো ইজ এ ভেরি টেকনিক্যাল গেম, খুবই কঠিন খেলা। এটা কিন্তু ফুটবলের মতো না যে 90 মিনিট হলো আমি মাঠের এ প্রান্ত প্রান্ত ছুটে বেড়ালাম। এটা এক বলের খেলা। ব্র্যাডম্যান একটা কথা বলেছিলেন যে দুনিয়ার সেরা দলকেও আউট করার জন্য আমার দরকার 10টা সুন্দর বল, যে বলে আউট হবে। ব্র্যাডম্যান, গ্রেটেস্ট ক্রিকেটার অফ অল টাইম, তিনি বলেছেন এই কথা। আমি একটা জিনিস এখানটাতে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে আস্থার জায়গাটা, আমরা খুব ধৈর্য নিয়ে বসি, খুব উৎসাহ নিয়ে, আগ্রহ নিয়ে বসি, কিন্তু কেন যেন মনে হয় যখন আমরা খেলা দেখছি, বাংলাদেশের ফিল্ডিং, বাংলাদেশের বোলিং এ আমরা ভালো, ঠিক আছে, ফিল্ডিংটাকে সবসময় অন্য দলের তুলনায় কেন মনে হয় যেন দুর্বল, এবং আমাদের ব্যাটিংটাও দুর্বল মনে হয়, যেটি এখন বিশ্বকাপে নতুন যারা যোগ দিয়েছেন, আফগানিস্তান, নেপাল, তাদের কাছে আমরা ধরে রাখি যে হ্যাঁ আমরা এদের কাছে জিতবো, এদের সাথে আমরা জিতবো, নেপালের সাথে জিতেছি। কিন্তু আফগানিস্তান যে আরেকটি দল, যেটি এর মধ্যেই তাদের যে যোগ্যতা সেটা তারা প্রমাণ করে দিয়েছে, নতুন আশা। এবং বাংলাদেশ বিশ্বকাপে খেলছে 20 বছর ধরে, আপনি বলেছেন 1999 থেকে খেলছে। বাংলাদেশ দলের উপরে আমরা ওই রকম ভাবে আমরা আস্থা রাখতে পারছি না কেন? আমরা কি ওই জায়গাটাতেই থেমে আছি? এবং আমাদের অনেক তারকা তৈরি হয়েছে, ক্রিকেটের অনেক তারকা তৈরি হয়েছে, বিশ্বজোড়া তাদের নাম। সাকিবুল হাসানকে সবাই চেনেন এক নামে, কিন্তু তার উপরেও আমরা আমাদের কেন তার মতো আর কেউ কেন তৈরি হচ্ছে না, বা এখানটাতে তার গতি কেন থেমে গেছে? এ সম্পর্কে একটু আমি আপনার কাছ থেকে শুনতে যাচ্ছি। আপনি তো নিয়মিত, খুবই সত্যি কথা বলেছেন। যে আপনি খেয়াল করবেন যে সোনালী প্রজন্ম বলা হয়, যেমন বেলজিয়ামের ফুটবল দলটাকে বলা হয় সোনালী প্রজন্ম, একসাথে অনেকগুলো স্টার এসেছে, তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ জিততে পারেননি, বাট বেলজিয়ামের হিস্ট্রি বেস্ট প্লেয়াররা সব একসাথে খেলেছে। আফগানিস্তান, আপনি যেটা উদাহরণ দিলেন, একটা সোনালী প্রজন্ম এসেছে আফগানিস্তানে, সব ভালো প্লেয়ারগুলি একসাথে এসেছেন এবং তারা আইপিএল খেলে। আপনি খেয়াল করবেন বাংলাদেশের অনলি মুস্তাফিজ শুধু আইপিএল খেলেন, আর আফগানিস্তানের 8 জন প্লেয়ার আইপিএল খেলেন। আইপিএল হলো ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট, যেখানে টাকার ছড়াছড়ি এবং সারা দুনিয়ার সেরা প্লেয়াররা খেলেন। আফগানরা কিন্তু এই ওয়ার্ল্ড কাপের আগেও আইপিএল এ খেলে নিজেদেরকে পুরোপুরি ভাবে তৈরি করে নিয়েছেন। আমাদের শুধু মুস্তাফিজ খেলেছেন আইপিএল, এবং তাকে দেশের প্রয়োজনে আগে ফিরিয়ে আনা হয়েছে, এবং মুস্তাফিজ কিন্তু এই ওয়ার্ল্ড কাপে খুবই ভালো খেলেছেন। সাকিব আল হাসানের কথা বললেন, সাকিবের সাথে আরো কয়েকটা নাম ছিল, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, মুশফিকুর রহিম,
মাহমুদুল্লাহ, রিয়াদ, এই 5 জন যখন বাংলাদেশে খেলেছে তখন কিন্তু সত্যি বাংলাদেশ টিমটা আমরা সবাই গর্বিত। এই 5 জনের সমন্বয়ে যে টিমটা খেলেছে, তখন আমরা দেশে বিদেশে কিন্তু অনেক দলকে হারিয়েছি এবং আমরা একটা ভালো জায়গায় ওয়ার্ল্ড কাপের একবার আমরা কোয়ার্টার ফাইনাল খেলেছি, আর এবার আমরা সেকেন্ড রাউন্ড খেলেছি। আপনার কথাটা ঠিক আছে, সাকিব আল হাসানের মতো আরো তারকা আসছে না কেন? সত্যি আমাদের পাইপলাইনটার দিকে নজর দেওয়া উচিত। আমাদের দরকার হলো একদম প্রাইমারি লেভেলের যে কথাটা আমরা বারবার বলে আসি, আমরা সাংবাদিকরা বলে আসি, কিন্তু অনেকেই হয়তো বিরক্ত হয়ে যান, কারণ আমরা এত দেখেছি, যেখানেই যাই দেখে আসি, অস্ট্রেলিয়াতে গিয়ে দেখেছি প্রাইমারি লেভেলের কোচিংটা কেমন, সেটা দেখে মনে হয় আমরা শুধু ক্রিকেট খেলি। অস্ট্রেলিয়াতে, ইংল্যান্ডে যে ফ্যাসিলিটিস এবং সাউথ আফ্রিকাতে দেখেছি, তাদের যে ইভেন ভারতের ফ্যাসিলিটি, তাদের ধারে কাছেও আমরা নেই। আমাদের গুটি কয়েক প্লেয়ারের উপরেই কিন্তু টিমটা, এবং একটা প্রজন্ম প্রায় একই সাথে রিটায়ার করেছেন। মাশরাফি নেই, তামিম ইকবাল নেই, মুশফিকুর রহিম নেই, শুধু রয়েছেন মাহমুদুল্লাহ এবং সাকিব আল হাসান। অন্যরা কিন্তু অনেক মাত্র শুরু করেছেন। আমাদের তাসকিন খুবই ভালো পেস বোলার, আমাদের তানজিব সাকিব খুবই ভালো পেস বোলার, এবারের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে আলোচিত বোলার। কিন্তু আমাদের রিশাদ হোসেন নতুন লেগ স্পিনার, খুবই ভালো। এবার সব কমেন্টেটররা প্রশংসা করছেন, তারা প্রথমবার ওয়ার্ল্ড কাপ ক্রিকেট খেলছেন, বাট এই সময়টা কিন্তু তাদের একটু দিতে হবে। অন্য দলগুলি যেমন ইংল্যান্ড বাজ বাজ ক্রিকেট খেলছেন, তারা যে ক্রিকেটটা শুরু করেছেন সেটা কিন্তু খুবই মারাত্মক। কালকেই দেখেন 9 ওভারে 115 চেস করে তারা জিতে গেছে, কারণ তাদের রান রেটটা দরকার ছিল। তারা রেইনিং চ্যাম্পিয়ন, তারা জানে কখন কি করতে হবে। আর ওই দলগুলিতে এত ভালো ভালো প্লেয়ার, আমরা সবসময় ডিপেন্ড করি যে আমরা 6টা ম্যাচ খেলেছি, একটা 50, সেটা ওই সাকিব আল হাসানের। ক্যাপ্টেনের দুটো 40 রানের ইনিংস আছে, কিন্তু 50 কিন্তু হয়নি। তাহিদ হৃদয়ের দুটো 40-30+ ইনিংস। এবং সাকিব আল হাসান, আমার পরিষ্কার মনে আছে ডালাসে আমি ম্যাচের আগের দিন সাকিবকে ডেকেছিলাম, সাকিব কালকে কিন্তু আমরা জিতবো শ্রীলঙ্কার বিরুদ্ধে, তোমার কি মনে হয়? খুব কনফিডেন্টলি বললো যে দিল ভাই আপনি বলছেন ইনশাল্লাহ আমরা জিতবো। সত্যি কিন্তু ম্যাচটা আমরা জিতেছিলাম শিকাগোতে শ্রীলঙ্কার বিরুদ্ধে। এই যে সাকিবদের যে কনফিডেন্সটা, এটা কিন্তু আবার পরের ম্যাচটাতেই আমরা হঠাৎ করে সাউথ আফ্রিকাও ধরেছিল যে তারা হেরে যাচ্ছে নিউ ইয়র্কের ম্যাচটা, আমরা 4 রানে হেরেছি, ওটা কিন্তু আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। এখানেই হলো ওই বড় দলগুলির সাথে আমাদের ডিফারেন্স। ওরা অভিজ্ঞতা এত বেশি, কারণ তারা জানে যে ওই সিচুয়েশনে কি করতে হবে। আমরা 4 রানে হেরে গেছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম মাঠে। সাকিবের সাথে অনেকের সাথে কথা হয়েছিল, ক্যাপ্টেন নিজে খুব ডিসহার্টেড ছিলেন, পুরো দলটাই মুশড়ে পড়েছিল যে কিভাবে এটা হলো, কারণ এই তো জয়টা হাতের মধ্যে ছিল। এবং কমেন্টেটর ওখানে আমরা হরভজন সিং এর সাথেও কথা বলেছিলাম ম্যাচের পরে, তিনি কিন্তু বলেন খুব আশাকৃত বাংলাদেশের জেতা উচিত ছিল। সত্যিই তাই, মাহমুদুল্লাহ যে স্কাই শট খেললেন, মাহমুদুল্লাহ এত এক্সপেরিয়েন্স প্লেয়ার, এবং তাহিদ হৃদয় অনেক ভালো খেলেছিলেন। তাহিদ নিজে বলেছেন যে আমার খেলাটা শেষ করে আসা উচিত ছিল। এখানে ম্যাচুরিটির অভাব, যার জন্য আমরা পারিনি। আর একজন সাকিব কিন্তু প্রতি বছর জন্মায় না, 100 বছরে এরকম একজন প্রতিভা আসে। কারণ এই এমন একটা প্রতিভা, দুনিয়ার নাম্বার 1 অলরাউন্ডার, বাংলাদেশের মতো ছোট দেশের মহা তারকা, শুধু বাংলাদেশের না কিন্তু সারা দুনিয়ার ক্রিকেটের বেস্ট অলরাউন্ডার ইন অল ফরম্যাট, T20, ওয়ানডে অ্যান্ড টেস্ট ক্রিকেট। তো একজন এরকম প্রতিভা, যেমন মারাদোনারা ক্ষণ জন্মায়, তারা শত শত বছর পরে আসেন। প্রতিদিনই কিন্তু মারাদোনার জন্ম হবে না, প্রতিদিনই সাকিবের জন্ম হবে না, মাশরাফির জন্ম হবে না, কিংবা তামিম ইকবালের জন্ম হবে না। এদের জন্য অপেক্ষা করতে হবে। তবে আপনার সাথে আমি এই ব্যাপারটাই খুবই একমত যে আমাদের দৃষ্টি দেওয়া উচিত একদম গ্রাসরুট লেভেলে। এখানে যত তাড়াতাড়ি আমরা বেটার সার্ভিসটা, কারণ সারা দুনিয়া কেন পাচ্ছি না আমরা, কেন এই যে প্রশিক্ষণ, অনুশীলন, ডিসিপ্লিন, এগুলোর ব্যাপারে আমরা কেন পাচ্ছি না? এইখানেই আমি মনে করি ম্যানেজমেন্টকে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হবে। যারা টিম ম্যানেজমেন্ট, যারা বোর্ড পরিচালনা করেন, তাদেরকে এখানে আরো বেশি মনোযোগী হতে হবে। শুধু আমরা ঢাকা কিংবা চিটাগাং কিংবা সিলেটে বিদেশি দলগুলোর বিরুদ্ধে জয় নিয়ে
নেতৃত্ব থাকলে হবে না, আমাদেরকে খেলোয়াড় তৈরি করার জায়গাটা, ক্ষেত্রটা তৈরি করে দিতে হবে, তবেই না আমরা ওয়ার্ল্ড ক্রিকেটে ভালো খেলবো। আর আমাদের আরেকটা প্রবলেম হলো, আমাদের ক্রিকেটাররা ধারাবাহিক নন। আজকে 50 মারলাম, পরের দিনই হয়তো কম রানে আউট হয়ে গেলাম। কিন্তু ইন্ডিয়ান টিম দেখেন, অস্ট্রেলিয়ান দেখেন, সাউথ আফ্রিকা দেখি বা ইংল্যান্ড দেখি, ওরা কন্টিনিউয়াসলি ভালো খেলেন। একটা টিম যদি টিম ইফোর্টের উপরে ক্রিকেট একজন জিতিয়ে প্রতিদিন জিতিয়ে দেবেন, এটা হতে পারে না। প্রতিদিনই গোটা টিমটাকে ভালো খেলতে হবে এবং আমাদেরকে এটা অভ্যাসে পরিণত করতে হবে। তুলনা করতে চাই না, তারপরও তুলনা এসে যায় এবং সবাই খুব আশাহত হচ্ছে। আবারও চলে আসছে আফগানিস্তানের নাম, যে এরা কিন্তু প্রথমবার যখন এসেছিল তারা নিজেদের পয়সায় এসেছে, নিজেদের চেষ্টায় এসেছে, নিজেদের ইচ্ছায় এসেছে এবং এই দলটি যেভাবে দাঁড়িয়ে গেছে, আমাদের যারা স্টার ক্রিকেটার যারা আছে বিশেষ ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন। তো তাদেরকে যে আমরা মাঝপথে খেলার মাঝখান থেকে, যেখানে খেলায় তাদের পুরো মনোযোগ দেওয়ার কথা, যে বিশ্বের কাছে যেখানে তারা আমরা আমাদেরকে পরিচয় করে দিয়েছে যারা, তাদেরকে যদি আমরা দেখি যে তারা এখন ব্যবসায়, তারা যদি এখন আপনার রাজনীতিতে মনোনিবেশ করেন খেলার, তাদেরকে দেখে এদের যারা অনুযোগ নতুন আসছে তারাও কি ওই দিকটাতে মনে করবে না যে আমাদের ওকে ওনারা করছেন, আমাদেরও করা উচিত, খেলাটাই আমাদের মুখ্য হওয়া উচিত না? এটা কি একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? ওইটাই, কিন্তু আমার কিন্তু এভাবে মনে হয় না। কারণ সাকিব যেটা করেছেন, সাকিবের কিন্তু প্রায় শেষে শুরু হয়েছে। সাকিব তখন শুরু করেছেন, তামিমেও শেষে শুরু হয়েছে। তামিম তখন ব্যবসা বা অ্যাড এগুলিতে জড়িয়ে গেছেন, মাশরাফিও সেই। এটা কিন্তু প্রত্যেকেরই। কিন্তু যে নতুন প্লেয়ারটা যে আসে, নাজমুল শান্ত, আর যিনি ক্যাপ্টেন, খুবই ইয়াং ছেলে, খুবই ভালো ক্রিকেটার। তাওহিদ হৃদয় খুবই ভালো ক্রিকেটার। বাট আপনি চিন্তা করেন, সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এরা কিন্তু প্রায় 15 বছর ক্রিকেট খেলেছেন, 1-2 বছর নয়। কারণ আগে আমরা শুনতাম ইমরান খানরা 16, 17, 20 বছর ক্রিকেট খেলেছেন, জাভেদ মিয়াঁদাদ, সুনীল গাভাস্কার, কপিল দেবরা, তাদের ক্যারিয়ারটা ছিল অনেক লম্বা, যার জন্য তাদের সাফল্যগুলি কিন্তু ছিল অনেক। যেমন মাশরাফি, আমাদের যে সিনিয়র 5 ক্রিকেটার, তাদের কিন্তু অনেক সাফল্য, কারণ তারা লম্বা ইনিংস খেলেছেন ক্রিকেটে। আর এখন যারা খেলছেন তাদের তো মাত্র শুরু। কারণ তাসকিন, মুস্তাফিজ, এবার কিন্তু বাংলাদেশ, আপনি যতই আমরা বলি, বাংলাদেশি বোলাররা কিন্তু এবার ক্রিকেট পণ্ডিতদের নজর কেড়েছেন, এত ভালো করেছে বাংলাদেশি বোলাররা, বিশেষ করে পেস বোলাররা, রিশাদ লেগ স্পিনারটা এত ভালো করেছে। সাকিব হয়তো তার আপ টু দ্য মার্ক ফর্মে নেই, কিন্তু ব্যাটিংয়ে কিন্তু একটা যে ফিটি, সেটাও সাকিবের ব্যাট থেকে। তো আমি বলছি না যে এটা কোনো অজুহাত, কারণ যিনি খেলবেন এটা তো প্রফেশন। নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়ের এটা পেশা, উনি কিন্তু আর অন্য কোনো কাজ করেন না, ক্রিকেটটাই তার পেশা। তাই এই পেশা সমৃদ্ধ করতে তাকেই প্রয়োজনীয় ভূমিকা নিতে হবে। এখন কিন্তু তাকে শেখানোর কিছু নেই। ন্যাশনাল টিমের যে কোচ হাতুরা সিংহে, উনি কিন্তু তাহিদ হৃদয় বা শান্তকে নতুন কিছু শেখাতে পারবেন না। উনি শেখাতে পারবেন কাকে? একজন কোচ, একজন নিউ কামার, যে 15 ইয়ার্স কিংবা 14 ইয়ার্স, তাদেরকে শেখাতে পারেন। ন্যাশনাল টিমে যে চলে আসেন, সে কিন্তু ওই রাস্তাগুলি পার হয়ে আসেন, সিঁড়িগুলি ভেঙে ভেঙে ন্যাশনাল টিমে খেলতে আসেন। তো আমি ওইখানে আপনার সাথে একমত ব্যাপারটা, যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটের যে স্ট্রাকচারটা, এটাকে ঢেলে সাজাতে হবে। শুধু ঢাকা ক্রিকেট লিগ বা বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এখানেই থেমে থাকলে হবে না। আমাদেরকে ডিস্ট্রিক্ট লেভেলের ক্রিকেটগুলিকে অর্গানাইজ করতে হবে, ডিভিশনাল ক্রিকেটগুলিকে অর্গানাইজ করতে হবে। কারণ বাংলাদেশ যখন টেস্ট ক্রিকেটে পা রাখে 2000 সালে, তখনই কথা ছিল যে বাংলাদেশ রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন করবে, যারা ডিভিশনের ক্রিকেটগুলিকে দেখভাল করবে, কিভাবে প্লেয়ার তৈরি করা যায়, কিভাবে আরো ভালো প্লেয়ারকে আনা যায়। আজ 20 বছরে কিন্তু সেই
প্ল্যানটা বাস্তবায়িত হয়নি। আমরা গতবারও শুনেছি এই বোর্ডের অনেক সাকসেসের কথা শুনেছি, অনেক গল্প শুনেছি, কিন্তু তারা কিন্তু গতবারও বলেছিলেন যে আমরা ডোমেস্টিক ক্রিকেটটাকে ঢেলে সাজাবো। তারা কাজটা শুরু করেছেন, কিন্তু এটা দেখার মতো অবস্থায় এখনো আসেনি। যেমন আমাদের এইচপি রয়েছে, আমাদের একাডেমিগুলিকে আরো সাজান। এবং আমি এখনো মনে করি 8টা ডিভিশনে যদি 8টা ক্রিকেট একাডেমি করা যায়, ক্রিকেটটাকে যদি সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়, কারণ আপনি তো জানেন এটা বৃষ্টি এবং ঝড় বৃষ্টির দেশ আমাদের, আমরা কিন্তু খুব অল্প সময় ক্রিকেট খেলতে পারি। কারণ ওই উইন্টার, যেটা আমরা ছোটবেলায় বইয়ে পড়েছি, ক্রিকেট ইজ এ সামার গেম, ইংল্যান্ডে সামারে ক্রিকেট খেলা হয়, আর আমাদের এখানে উল্টো উইন্টারে খেলা হয়, আর উইন্টারটা খুবই শর্ট টাইমে। যদিও এখন এই গরমের সময় খেলা হচ্ছে বা বৃষ্টিতে ভেসে যাচ্ছে অনেক ম্যাচ, এবার বিশ্বকাপেও কিন্তু বেশ কিছু ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। তো আমার কথাটা, যদি 8টা ডিভিশনে আমরা ক্রিকেট একাডেমি করতে পারি, ইনডোর ফ্যাসিলিটিস করতে পারি, তাহলে কিন্তু এই যে বিশ্বকাপে হতাশার গল্প, আমি কিন্তু হতাশ মোটেই না। কারণ আমাদের প্রথম টার্গেটটা পূরণ হয়েছে। পাকিস্তান সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, শ্রীলঙ্কা সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, তারা কিন্তু এবার সেকেন্ড রাউন্ডে যেতে পারেনি, আমরা গিয়েছি। নিউজিল্যান্ড গত টি20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে, সেও কিন্তু এবার সেকেন্ড রাউন্ডে যেতে পারেনি, আমরা সেখানে জায়গা করে নিয়েছি। আমেরিকা নতুন দেশ, তারা তাক লাগিয়ে দিয়েছে, এবং তারা যদিও সুপার 8-এ সবগুলি ম্যাচ হেরেছে, বাট তারা পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে তারা ওয়ার্ল্ড ক্রিকেটের ওয়ান অফ দ্য বিগেস্ট আপসেট করেছিল সেদিন। এবং সেদিন আফগানিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়ে আরেকটা বড় আপসেট করেছে। আপনি বারবার বলছেন আফগানিস্তানের কথা, আমি মানছি আপনার কথা, কিন্তু আফগানিস্তানের সোনালী প্রজন্মটা একসাথে যেন এসে গেছে, যার জন্য তারা এত ভালো খেলছে। এই যে বুড়ি আফগানিস্তানের 8জন ক্রিকেটার আইপিএল-এ খেলে, আইপিএলটা হলো এই টি20 ক্রিকেটের বেস্ট টুর্নামেন্ট, সেখানে সারা দুনিয়ার সেরা রাখেন, তাদের সাথে খেলে তারা পরিণত হয়ে এসে এখানে এসে তারা ফ্লারিশ করেছে, বিউটিফুল পারফর্ম করেছে। আচ্ছা, এবারে একটা ব্যক্তিগত প্রশ্ন করছি। ব্যক্তিগত প্রশ্ন মানে এটিও ক্রীড়া সাংবাদিকতার সাথেই জড়িত। আপনারা তো 24/7 কোথাও যদি আপনারা যান কোন দলের সাথে, তা আপনাদেরকে সারাক্ষণ ওই খেলোয়াড়দের সাথেই থাকতে হচ্ছে, তাদের যে সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছেন, এর মাঝে কেউ কেউ বন্ধুত্ব সম্পর্ক হয়ে যাচ্ছে কারোর সাথে। তো যখন লিখতে যান প্রতিবেদন বা বলতে যান প্রতিবেদন, তখন কি খুব চিন্তা করে লিখতে হয় যে পক্ষপাতিত্ব কখনো এসে যায়? ডেফিনেটলি, কারণ প্রফেশনালিজমটা, আপনি নিজে সাংবাদিক, আপনি করেছেন, কারণ আপনার সাথে অনেকে সখ্য ছিল, কারণ আপনি কিন্তু কখনোই আপনাকে পারফেক্ট জিনিসটা দর্শক কিংবা পাঠকের কাছে পৌঁছে দিতে হবে। যেমন মনে মনে আমাদের খুবই প্রিয় ফুটবলার ছিলেন, সাব্বির আমাদের খুবই বন্ধুর মতো ছিলেন, তাই বলে কিন্তু আমি কখনো মুন্না বা সাব্বিরের পক্ষে লিখতে পারিনি, কারণ আমি ইত্তেফাক রিপোর্টার ছিলাম। আমাকে কিন্তু ইত্তেফাকের পাঠকের জন্য খবরটা তৈরি করতে হবে। এখনো আমি চ্যানেল 24-এ কাজ করি, আমরা কিন্তু অনেক দিনই কিন্তু অনেক ক্রিকেটারের যেমন ভালো দিকটা লিখি, খারাপ দিকটাও কিন্তু সামনে তুলে আনি। আবার একটা জিনিস আমরা খালি দেখি যে কখনো যেন এমন কিছু না হয় যেই রিপোর্টটা টিমের পারফরমেন্সের উপরে এফেক্ট হতে পারে, এই জায়গাটায় হয়তো আমরা কিছুটা ছাড় দিই, কিন্তু কোনো পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই। কারণ আমি 40 বছর সাংবাদিকতা করছি, আমি এই থেকে আমি মনে করি আমরা কখনো পক্ষপাতমূলক একটা দলের প্রতি আমার সমর্থন থাকতেই পারে, সেটা আমার রিপোর্টিং এর বাইরে। বাট আমি যখন রিপোর্ট করতে বসি, তখন আমি না আর্জেন্টিনা, না আবাহনী, না বাংলাদেশ, না পাকিস্তান, না ভারত, তখন কিন্তু আমি ম্যাচটা যা হয়েছে, কারণ আপনি তো টিভিতে দেখছেন, আমি কিভাবে সেটাকে উল্টো ভাবে উপস্থাপন করতে পারবো। অতএব আমাকে পারফেক্ট কাজটাই করতে হবে। আর এই কাজটা একটা সাংবাদিক, আপনি নিজে পেশাগত সাংবাদিক ছিলেন, আপনি নিশ্চয়ই এর বাইরে আসতে পারেননি, এটাকে রেখেই কিন্তু প্লেয়ারদের সাথে বন্ধুত্ব, অর্গানাইজারদের সাথে বন্ধুত্ব এভাবেই হয়ে ওঠে। আশা করছি আমাদের তো আশার শেষ নেই, এবং আমাদের স্বপ্নেরও শেষ নেই। আমরা বাঙালি আশায় বুক বেঁধে থাকি, আমাদের যত দূরেই থাকি না কেন। তো আমি আশা করব যে আমরা পৃথিবীর একটা জায়গাতে আমাদের নামটাকে নিশ্চয়ই
অনেক জায়গাতে উঁচু করে রাখতে পারবো। এবং বিদায় নেবার আগে আপনার কাছ থেকে আপনি আপনার আপনার স্বপ্ন দিয়ে শুরু করেছিলেন ম্যারাডোনাকে দেখা। আমি জানতে চাই যে আপনার এর পরের আপনি কি করে যেতে চান? শুধু মারাদোনা বললেও ভুল হবে, সিডনি অলিম্পিকে, আমি সিডনি অলিম্পিকে যেদিন গিয়েছিলাম মিডিয়া সেন্টারে হঠাৎ দেখি লেখা মোহাম্মদ আলীর প্রেস কনফারেন্স, ওখান থেকে 50 কিলোমিটার দূরে। তো আমি ওই রিসিপশন ডেস্কে যে বললাম যে আমি বাংলাদেশি জার্নালিস্ট, আমি এই প্রেস মিটটা কভার করতে চাই। তো ওরা ভলেন্টিয়াররা আমাকে আর আরেকজন সাংবাদিককে একটা গাড়ি আরেকজন ভলেন্টিয়ারকে প্রোভাইড করে দিল। তো আমরা প্রায় ওই 60 কিলোমিটার দূরে একটা রেসিং স্টেডিয়ামে গিয়ে মোহাম্মদ আলীর দেখা পেয়েছিলাম। তো আমি আসসালাম আলাইকুম বলে যখন বলেছি, উনি দাঁড়িয়ে গেলেন, আমার দিকে তাকালেন, আমি হাতটা বাড়িয়ে দিছি, উনি কিন্তু আমার সাথে শেক হ্যান্ড করলেন। পার্কিনসনে একদম শেষ অবস্থা, মোহাম্মদ আলীর হাত কাঁপছিল, কিন্তু আমার হাতটা অনেকক্ষণ ধরে রাখলেন, ধরে তাকিয়ে রইলেন আমার দিকে। তো বললাম আমি ফ্রম বাংলাদেশ, আমি জার্নালিস্ট, তোমার কথা শুনে আমি প্রেস মিটে আসছি। কিন্তু কিছু বলতে পারলেন না, কিন্তু ওই হাতটা ধরে আমার দিয়ে তাকিয়ে রইলেন। এই হাতটা দিয়ে জো ফ্রেজিয়ার, সনি লিস্টন, কত বাঘা বাঘা বক্সারদের কুপকাত করেছেন, সেগুলো আমরা টিভিতে দেখতাম এবং মনে করতাম মোহাম্মদ আলী মানে আমাদের পরিবারের কেউ বিশ্ব চ্যাম্পিয়ন, মনে হলো যে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন এনেছি। কারণ তখন বিটিভি লাইভ দেখাতো খেলাগুলি। ফ্রেজিয়ারকে যেদিন ম্যানিলাতে হারালো 75 সালে, সেই দিনটাও ফাইটটাও আমি দেখেছি। সনি লিস্টনকে যখন জায়ারে হারালো সেটাও আমি দেখেছি। দেখে মনে হলো যে আমি মনে জিতেছি, মানে একটা ফিলিংস যে চলে আসে। তো এই জিনিসটা মারাদোনাটা মনে হয়েছিল সে মানে আমাদের পরিবারের কোনো একজন। মোহাম্মদ আলীকে দেখে মনে হলো সেটা। এরকম কত পার্সোনালিটিজের সাথে দেখা হয়েছে, যে এই যে জিনিসগুলি, এটা মনে হয় কখনো যে আমাদের কোনো প্লেয়ার এই জায়গাটায় পৌঁছাবে, তাকে নিয়ে এমন আলোচনা হবে, সারা দেশ গৌরবে মেতে উঠবে, যেটা সাকিব আল হাসানকে নিয়ে আমরা প্রায়ই গর্ব করে থাকি। এরকম যদি সিরিজ অফ প্লেয়াররা আসেন, হয়তো একদিন আসবে, আমরা থাকবো না। তবে ওই যে স্বপ্নের কথাটা বলেন, যে আমি কিন্তু সেই স্বপ্নবাজ। আমি মনে করি যে আমি নিজের পেশাটাকে নিয়ে যে স্বপ্নটা দেখতে পেরেছিলাম, সেই স্বপ্নটা যদি বাস্তবায়ন করতে আমি যে শ্রমটা দিয়েছি, একটা প্লেয়ার সে ওই লেভেলে পৌঁছাতে, সে নিশ্চয়ই ওই রকম স্বপ্নটা দেখছে, সে নিজে ওই পরিশ্রমটা করবে। তবে আমি বিশ্বাস করি যে খুব কঠিন হলেও বাংলাদেশের কিছু ক্রীড়াবিদ আন্তর্জাতিক স্তরে জায়গা করে নিবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ। আমার দর্শকদের জন্য কিছু বলে আমরা বিদায় নেব। আর ভালো থাকবেন, আপনার সমৃদ্ধি কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। সবার জন্যই শুভকামনা এবং বিশ্বাস করি ভালো কিছু একটা হবে, সেই দিন হয়তো খুব একটা দূরে নেই। আল্লাহ হাফেজ। এবারে শুনবো আপনার কথা, অতীতের সাথে নতুনের মেলবন্ধন, যা অনুপ্রাণিত করবে আমাদেরকে, আমাদের নতুন প্রজন্মকে। তাই আসুন অন্ধকারে না থেমে আলোর উৎস খুঁজি।